অনেক দিন আগের কথা। ইন্দ্রাবতী নদীর তীরে একটা ঘন জঙ্গল বিস্তীর্ণ হয়েছিল। সেই জঙ্গলের সবুজ ডালপালার মাঝে একটা চড়ুই আর একটা চড়ুই থাকত। তারা দুজনে খুব ভালোবেসে একসঙ্গে থাকত। একদিন চড়ুইটা দুটো সুন্দর ডিম পারল। দুটো পাখি খুব খুশি হল এবং তাদের আসন্ন সন্তানদের স্বপ্ন দেখতে লাগল। কয়েকদিন পরে হঠাৎ একদিন আকাশে কালো মেঘ জড়ো হলো। আবহাওয়া বদলে গেল আর প্রচণ্ড হাওয়া বইতে শুরু করল। বিদ্যুৎ আকাশে চমকাতে লাগল আর তার গর্জনে সমস্ত জঙ্গল কেঁপে উঠল। ঠিক সেই সময় একটা বিদ্যুৎ চড়ুই আর চড়ুইয়ের বাসায় এসে পড়ল। ধমকের শব্দটা এত জোরালো ছিল যে সমস্ত জঙ্গলের পশু পাখি ভয়ে চমকে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে চড়ুই আর চড়ুই তাদের দুটো ডিম সমেত সম্পূর্ণ নিরাপদে বেঁচে গেল। বাসাটা একটু ঝলসে গিয়েছিল বটে, কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি। কিছুক্ষণ পর মেঘ সরে গেল আর বিদ্যুতের চমকানোও বন্ধ হয়ে গেল। আকাশ আবার পরিষ্কার হয়ে গেল। চড়ুইটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং আবার নিজের ডিমগুলোকে সেঁকতে লাগল। সে বড় ভালোবাসা আর ধৈর্য নিয়ে নিজের ডিমগুলোকে উষ্ণ রাখত আর তাদের যত্ন করত। এইভাবে অনেক মাস কেটে গেল। চড়ুই আর চড়ুই দুজনেই অপেক্ষা করতে লাগলো কবে তাদের ডিম ফুটবে আর কবে তাদের নয়নের মণি ছানাগুলো বাইরে বেরোবে। কিন্তু সময় যেতে লাগলো আর ডিম ফুটল না। তাদের মধ্যে কোনো ছানাও বাইরে বেরোলো না। দুটো পাখি চিন্তিত হয়ে পড়ল। তাদের মনে হতে লাগলো যে সম্ভবত সেই বিদ্যুৎ পড়ার কারণে তাদের ডিমগুলো নষ্ট হয়ে গেছে। যদি ডিমগুলো ঠিক থাকতো তাহলে এতদিনে তো ছানাগুলো বেরিয়ে আসতো। দুজনেরই মন খুব দুঃখে ভরে গেল। তাদের স্বপ্ন ভেঙে যাওয়ার খুব কষ্ট হলো। অবশেষে দুঃখী মনে চড়ুই আর চড়ুই তাদের ডিমগুলোকে বাসাতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা উড়ে জঙ্গলের অন্য প্রান্তে চলে গেল আর সেখানে তারা নতুন বাসা বানালো। তারা সেখানেই থাকতে লাগল এবং ধীরে ধীরে পুরনো বাসা আর ডিমগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করতে লাগল। কিন্তু পুরনো বাসায় কিছু অলৌকিক ঘটতে চলেছিল। কিছুদিন পরে চড়ুইয়ের সেই পুরনো ডিমগুলোর মধ্যে একটা ডিম ফাটল, কিন্তু তার মধ্যে থেকে ছানার বদলে একটা ছোট বাছুর বেরিয়ে এলো। হ্যাঁ, একটা বাছুর। এ দেখে যে কেউ অবাক হয়ে যেত। 10 পল পরে দ্বিতীয় ডিমটাও ফাটল আর তার মধ্যে থেকে একটা মানুষের বালক জন্ম নিল। এটা তো আরও আশ্চর্যজনক ছিল। বাছুর আর বালক একে অপরকে দেখল। তাদের কাছে এটা অদ্ভুত লাগল না যে তারা একে অপরের থেকে আলাদা। তারা একে অপরকে নিজের ভাই মনে করল, কারণ তারা দুজনেই একসঙ্গে একই বাসা থেকে বেরিয়েছিল। দুজনে বাসা ছেড়ে গাছ থেকে নিচে নেমে এলো। নিচে এসে দুজনে খেলতে লাগল। তারা একে অপরের সঙ্গে খুব খুশি ছিল। বাছুর যখন খিদে পেল তখন সে সবুজ ঘাস চিবোল, আর বালক যখন খিদে পেল তখন সে গাছ থেকে ফল ছিঁড়ে খেয়ে নিল। সেই সময়ে সেই জঙ্গলে হিংস্র পশু পাওয়া যেত না। চারদিকে শান্তি ছিল আর কোনো বিপদ ছিল না। তাই দুই ভাই নিশ্চিন্তে খেলত, ঘুরত আর খেয়ে দে পেতে থাকত। তারা খুব মজা করে সময় কাটাত। ধীরে ধীরে সময় কেটে গেল আর দুজনেই বড় হতে লাগল। বাছুর বড় হয়ে একটা সুস্থ ও বলশালী ষাঁড় হয়ে গেল। তার পেশি মজবুত ছিল আর সে খুব শক্তিশালী দেখাত। বালকও বড় হয়ে একটা সুন্দর ও হৃষ্টপুষ্ট যুবক হয়ে গেল। তারা যেমন যেমন বড় হতে লাগল তেমন তেমন তাদের মধ্যে ভাই ভাইয়ের ভাব আরও গভীর হতে লাগল। ষাঁড় যুবকের থেকে 10 পল আগে ডিম থেকে বেরিয়েছিল, তাই সে নিজেকে বড় ভাই মনে করত। সে যুবকের সব রকম রক্ষা করত আর তার যত্ন নিত। সে যুবকের খেয়াল রাখত যে কোথাও তাকে কষ্ট তো হচ্ছে না, কোথাও সে খিদে তো নেই। যুবকও ষাঁড়কে নিজের বড় ভাই মনে করত এবং তার প্রতিটি কথার সম্মান করত। দুজনের মধ্যে গভীর ভালোবাসা ও বিশ্বাস ছিল। একদিন ষাঁড় বাতানো কিছু ভাবল। তার মনে হল যে তার নিজের চামড়া তো মোটা এবং তার ওপর রোদ আর শীতের খুব একটা প্রভাব পড়ে না, কিন্তু তার ছোট ভাইয়ের চামড়া খুব নরম। প্রখর রোদে সেটা কালো হয়ে যায় আর ঠান্ডায় সে কাঁপতে থাকে। তাই ষাঁড় ভাবল যে তার ছোট ভাইয়ের জন্য একটা বাড়ি বানিয়ে থাকা উচিত, যেখানে সে রোদ আর ঠান্ডা থেকে বাঁচতে পারে। ষাঁড় প্রথমে তার ছোট ভাইয়ের একটা নাম রাখল ননকু। তারপর সে ননকুকে বলল যে তুমি 4টে কাঠের ওপর পাতা আর ঘাসফুসের ছাউনি দিয়ে নিজের জন্য একটা ঝুপড়ি বানিয়ে নাও। এটা তোমাকে রোদ আর বৃষ্টি থেকে বাঁচাবে।
ননকু তার বড় ভাইয়ের কথা মেনে কাঠ আর ঘাসফুস জড়ো করা শুরু করল। কিন্তু ননকু একটা নয়, বরং দুটো ঝুপড়ি বানালো। একটা ঝুপড়ি নিজের জন্য, আর একটা তার বড় ভাই বোহলের জন্য। তার মনে হলো এটা তো বড় অন্যায় হবে যে ছোট ভাই ঝুপড়িতে আরামে থাকবে আর বড় ভাই খোলা আকাশের নিচে পড়ে থাকবে। এটা তার কাছে একদম ঠিক মনে হলো না। যখন ষাঁড় দেখল যে ননকু তার জন্য একটা ঝুপড়ি বানিয়েছে, তখন তার মনে ছোট ভাইয়ের প্রতি অসীম ভালোবাসা উথলে উঠল। তার চোখে খুশির জল এসে গেল। সে গর্ববোধ করল যে তার ছোট ভাই তাকে কতটা ভালোবাসে আর চিন্তাশীল। তখন ষাঁড় ননকুর ঝুপড়িতে গেল। সে নিজের লেজ দিয়ে ননকুর ঝুপড়ির কাঠগুলোকে ছুল, আর যেই তার লেজ কাঠে লাগল অমনি একটা চমৎকার ঘটে গেল। ননকুর সাধারণ ঝুপড়িটা একটা সুন্দর ও মজবুত বাড়িতে বদলে গেল। সেই বাড়িতে সবকিছু ছিল, বিছানা, বাসন, কাপড় আর ঘর চালানোর সমস্ত সামগ্রী। এজন্য একটা জাদু। কিন্তু ষাঁড় নিজের ঝুপড়ি ঠিক তেমনই রেখে দিল। সে তাতে কোনো পরিবর্তন করল না। তার মনে হলো সে তো একটা ষাঁড়, আর তাকে ঘর বা গৃহস্থালী জিনিসের কি দরকার। যখন ননকু এতে আপত্তি করল আর বলল যে ভাইয়া, আপনিও আপনার ঝুপড়িকে সুন্দর বাড়িতে বদলে নিন, তখন ষাঁড় তাকে বোঝালো যে ঝুপড়িতেই থাকতে তার ভালো লাগে। সে আরও বলল যে ননকুর বাড়ি তো আছেই, যখন মন চাইবে তখন সে তাতে থেকে যাবে। ননকু তার বড় ভাইয়ের ইচ্ছার সামনে চুপ করে গেল। কিছুদিন কেটে গেল। একদিন ষাঁড়ের মনে হল যে এবার তার ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাওয়া উচিত। সে যুবক হয়ে গেছে, আর তাকে একজন জীবনসঙ্গিনীর দরকার। এই ভেবে সে একটা পরিকল্পনা করল। সে ননকুকে বিশেষ চারা আনার ছুতোয় জঙ্গলের একটা পুকুরের কাছে পাঠাল। ষাঁড় জানত যে পরীরা সেই পুকুরে স্নান করতে আসে। ননকু পুকুরের ধারে পৌঁছে চারা কাটতে লাগল। কিছুক্ষণ পরে পরীরা পুকুরে স্নান করতে এলো। তারা সবাই খুব সুন্দরী ছিল। নুনকুও পরীদের দেখল, আর তাদের মধ্যে এক পরীর সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে গেল। সেই পরীর রূপ ছিল অপূর্ব। সেই পরীও নুনকুকে দেখে মুগ্ধ হয়ে গেল। নুনকু সুন্দর ছিল, নিষ্পাপ ছিল, আর তার মুখে নির্মলতা ছিল। তখন সেই পরী নুনকুর কাছে এলো। সে বলল যে, আমি তোমার স্ত্রী হয়ে তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। নুনকু একটু ঘাবড়ে গেল। সে বলল যে এই ব্যাপারে তাকে তার বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে। বড় ভাইয়ের অনুমতি ছাড়া সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। পরী বলল যে ঠিক আছে, তারা দুজনে ননকুর বড় ভাইয়ের কাছে চলো। ননকু আর পরী একসঙ্গে ষাঁড়ের কাছে পৌঁছালো। ষাঁড় তো আগে থেকেই এই অপেক্ষায় ছিল। সে তৎক্ষণাৎ খুব খুশি হয়ে অনুমতি দিয়ে দিল। তারপর সে বড় ভালোবাসা দিয়ে দুজনের বিয়ে দিয়ে দিল। ননকু আর পরী খুব খুশি হল। তারা হাসি খুশি সেই সুন্দর বাড়িতে থাকতে লাগল। ষাঁড়ও তাদের খুশি দেখে খুব আনন্দিত ছিল। কিছু সময় কেটে গেল। সবকিছু ঠিকঠাক চলছিল। একদিন এক রাজা শিকার করতে করতে পথ ভুলে সেই দিকে চলে এলো যেখানে ননকু আর ষাঁড় থাকত। যখন রাজা ঘন জঙ্গলের মাঝে একটা সুন্দর বাড়ি দেখল, তখন সে খুব অবাক হয়ে গেল। তার বোঝা গেল না যে এত ঘন জঙ্গলে এত সুন্দর বাড়ি হতে পারে কি করে। ঠিক তখনই তার চোখ পড়ল পরীর ওপর। পরীর সৌন্দর্য দেখে রাজার হুঁশ উড়ে গেল। সে মূর্ছা যাবার মতো অবস্থা হল। সে তার জীবনে এত সুন্দরী নারী কখনো দেখেনি। তার মন পরীকে পাওয়ার জন্য লাগল। সে একটা চাল চালল। সে জল খাবার ছুতোয় পরীর কাছে গিয়ে পৌঁছাল। রাজা পরীর কাছে জল চাইল। পরী সরলা ছিল। সে রাজাকে জল খাইয়ে দিল। রাজা পরীকে বলল যে, হে সুন্দরী, তুমি এই নির্জন জঙ্গলে কেন থাকছ? তোমার তো রাজমহলে থাকা উচিত। তুমি আমার সঙ্গে চলো। পরী শান্তভাবে উত্তর দিল যে আমি এখানে একা থাকি না, আমার স্বামী আর আমার জ্যাঠও আমার সঙ্গে থাকেন। আর রাজমহলে থাকার প্রশ্নে, যেখানে আমার আপনজন থাকেন সেখানেই আমার রাজমহল। আমার অন্য রাজমহলের দরকার নেই। রাজা তখনও পরীর সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই ননকু আর ষাঁড়ও সেখানে চলে এলো। ননকু রাজাকে তার পরিচয় জিজ্ঞাসা করল। রাজা অহংকার করে বলল যে এই জঙ্গল তার রাজ্যের মধ্যে পড়ে, তাই তার আদেশ মানতে হবে। তারপর রাজা একটা কঠিন শর্ত দিল। সে বলল যে ননকুকে তার জন্য সূর্যের মতো ঝকঝকে লাল পাথর এনে দিতে হবে। রাজা ধমক দিয়ে বলল যে যদি ননকু সেই লাল পাথর না আনতে পারে, তাহলে সে ননকুর সুন্দরী স্ত্রীকে নিজের সঙ্গে নিয়ে যাবে। এই কথা শুনে ননকু ঘাবড়ে গেল, কিন্তু ননকুর বদলে ষাঁড় উত্তর দিল। সে বলল যে রাজার আদেশ সে মেনে নিচ্ছে। সে নিজের ছোট ভাইয়ের বদলে রাজার জন্য সূর্যের মতো ঝকঝকে লাল পাথর এনে দেবে। রাজা বলল যে ঠিক আছে, সে 1 সপ্তাহ পরে আসবে। ততদিনে তাদের সেই লাল পাথর এনে দিতে হবে। এই বলে রাজা সেখান থেকে চলে গেল।
রাজা চলে যাওয়ার পর ননকো খুব চিন্তিত হয়ে পড়ল। সে ষাঁড়কে জিজ্ঞাসা করল যে, বইয়া, আপনি তো বলে দিলেন, কিন্তু আপনি সে লাল পাথর কোথা থেকে আনবেন? কারোরই জানা নেই সেই পাথর কোথায় পাওয়া যায়। ষাঁড় ধৈর্য ঘেঁদে বলল যে সে কোথা থেকেই আনুক, কিন্তু এনে দেবে। তার থাকতে ননকো আর পরীর ওপর কোনো আঁচড়ও আসতে পারবে না। ননকো বলল যে সে ষাঁড়কে একা যেতে দেবে না, সেও তার সঙ্গে যাবে। ঠিক তখনই পরী কথা বলল। সে বলল যে তাদের দুজনের কোথাও যাওয়ার দরকার নেই। সে জানে সূর্যের মতো ঝকঝকে লাল পাথর কোথায় পাওয়া যায়। সে এখনই গিয়ে সেই পাথর নিয়ে আসবে। ননকু বলল যে সেও পরীর সঙ্গে যাবে, কিন্তু পরী বোঝালো যে সেখানে পরীদের ছাড়া আর কেউ যেতে পারে না। সে তাদের চিন্তা না করতে বলল। এই বলে পরী অদৃশ্য হয়ে গেল। পরক্ষণেই পরী আবার সেখানে প্রকট হল। তার হাতে সূর্যের মতো ঝকঝকে একটা লাল পাথর ছিল। সেই পাথরের ঔজ্জ্বল্য এত তীব্র ছিল যে ননকু আর ষাঁড়ের চোখ ধাঁধিয়ে গেল। ননকু পাথর দেখে খুব খুশি হল। তার মনে হল এবার রাজা তার স্ত্রীকে ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু ষাঁড় ছিল বুদ্ধিমান। সে বুঝে গেল যে রাজার নিয়তে খুঁত আছে। লাল পাথর পেয়েও সে আর একটা উপায় করবে যাতে পরীকে ননকুর থেকে কেড়ে নিতে পারে। ষাঁড় ননকুকে বোঝাল। সে বলল যে যখন রাজা জিজ্ঞাসা করবে এই পাথর কে এনেছে, তখন ননকুকে বলতে হবে যে তার বড় ভাই এই পাথর এনেছে। আসল কথা কখনো বলা চলবে না। সপ্তাহ পরে যখন রাজা লাল পাথর নিতে এলো, তখন ননকু তাকে সেই ঝকঝকে পাথর দিয়ে দিল। রাজা পাথর দেখে হতবাক হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে সত্যি সত্যি তাদের কাছে সেই পাথর এসে গেছে। সে জিজ্ঞাসা করল, এই পাথর কে এনেছে? ননকু উত্তর দিল যে তার বড় ভাই এই পাথর এনেছে। রাজা এই জন্যেই জিজ্ঞাসা করেছিল, কারণ সে শুনে রেখেছিল যে যেখানে এই পাথর পাওয়া যায় সেখানে কোনো মানুষ যেতে পারে না। এখন নুনকুর বড় ভাই মানুষ নয়, বরং ষাঁড়। তাই রাজা আর কি বলবে? তাকে নিজের হার মানতে হলো। কিন্তু রাজা হার মানল না। সে ভাবল যে যতদিন এই ষাঁড় বেঁচে থাকবে ততদিন নুনকুর স্ত্রীকে পাওয়া যাবে না। তাই রাজা আর একটা চালাকি করল। সে নুনকুকে বলল যে তার ভাই তো খুব বলশালী। তাই সে চায় যে ষাঁড় তার সবচেয়ে প্রিয় মহিষের সঙ্গে যুদ্ধ করে। যদি ষাঁড় যুদ্ধে তার মহিষকে হারিয়ে দেয়, তাহলে সে ষাঁড়কে প্রচুর পুরস্কার দেবে। কিন্তু যদি ষাঁড় তার মহিষের কাছে হেরে যায়, তাহলে সে নুনকুর স্ত্রীকে নিজের সঙ্গে নিয়ে যাবে। রাজার এই কথা শুনে নুনকু খুব দুঃখ পেল। তার স্ত্রী পরীও খুব চিন্তিত হয়ে পড়ল। কিন্তু ষাঁড় তাদের ধৈর্য বাঁধাল। সে বলল যে তারা চিন্তা না করে, সে রাজার সেই মহিষকে সহজেই হারিয়ে দেবে। নির্ধারিত দিনে ষাঁড় আর মহিষের মধ্যে যুদ্ধ হল। অনেকক্ষণ ধরে যুদ্ধ চলল। দুজনে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে লাগল। মহিষ ষাঁড়কে হারানোর খুব চেষ্টা করল। সে খুব বলশালী ছিল আর জোরে আক্রমণ করত। কিন্তু ষাঁড়কে যুদ্ধের কলা জানা ছিল। সে বুদ্ধি করে লড়ত। শেষে ষাঁড় মহিষকে পরাজিত করে দিল। এটা দেখে রাজা মনে মনে খুব রেগে গেল। ননকুর স্ত্রী তো পেল না, উল্টে তাকে ষাঁড়কে প্রচুর পুরস্কারও দিতে হলো। নিজের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় রাজা পাগল হয়ে গেল। তার রাগ আরও বেড়ে গেল। রাজা এক গুনিয়াকে ডাকল। গুনিয়া ছিল এক জাদুকরী যে জড়িবুটির জ্ঞানী ছিল। রাজা গুনিয়াকে বলল যে সে তাকে এমন বুটি দিক যাতে ষাঁড় মরে যায় আর কারোর তার মৃত্যুর কারণ জানা না যায়। গুনিয়া রাজার পরম ভক্ত ছিল। সে রাজাকে এমন এক বিষাক্ত বুটি দিল যাতে ষাঁড়কে মারা যায়। বুটি পাওয়ার পর রাজা পরবর্তী চাল চালল। সে ননকুর কাছে খবর পাঠালো যে সে এতদিন তাদের অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এবার তার হৃদয়ে পরিবর্তন হয়ে গেছে আর সে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। তাই সে তাদের সঙ্গে ভোজন করতে চায়। ননকু সরল ছিল। সে ভাবল যে বোধহয় রাজার মন সত্যি বদলে গেছে। সে ষাঁড়ের সঙ্গে পরামর্শ করল। ষাঁড় জানত যে রাজা খুব দুষ্ট প্রকৃতির। তার মন এত সহজে বদলাতে পারে না। কিন্তু যদি কেউ ভোজন করতে আসতে চায়, তাকে কি করে না বলা যায়? তাই তারা রাজাকে নেমন্তন্ন করার সিদ্ধান্ত নিল। রাজা নুনকুর বাড়ি এসে হাজির। পরী নিজের হাতে সুস্বাদু ভোজ্য রান্না করল। ষাঁড়, ননকু আর রাজা তিনজনে ভোজন করতে বসল। ননকুর নিরাপত্তার জন্য ষাঁড় রাজা আর ননকুর মাঝে বসল। রাজাও চাইছিল যে ষাঁড় তার কাছে বসুক, যাতে সে নিজের পরিকল্পনা কার্যকর করতে পারে। পরী তিনজনের জন্য থালায় ভোজ্য পরিবেশন করল।
তিনজনে খাওয়া শুরু করল। 2-3 গ্রাস খাওয়ার পর রাজা হঠাৎ ষাঁড়কে বলল, যে দেখো জানালার বাইরে ওই গাছে কত সুন্দর চড়ুই বসে আছে। রাজার কথা শুনে ষাঁড় মাথা ঘুরিয়ে জানালার বাইরে তাকাল। ননকু আর পরীর দৃষ্টিও জানালার দিকে চলে গেল। এই ফাঁকে রাজা চালাকি করে নিজের থালা ষাঁড়ের থালার সঙ্গে বদলে ফেলল। রাজা আগেই নিজের থালার ভোজ্যে গুনিয়ে দেয়া বিষাক্ত বুটি মিশিয়ে রেখেছিল। ষাঁড় বলল যে হ্যাঁ, সত্যিই খুব সুন্দর চড়ুই। তারপর সে আবার মাথা ফিরিয়ে নিজের থালার দিকে তাকালো এবং খেতে গিয়ে তৎক্ষণাৎ সন্দেহ হলো যে এটা তার থালা নয়। আসলে ষাঁড়ের নিজস্ব একটা বিশেষ থালা ছিল। দেখতে অন্য থালার মতোই হলেও ষাঁড়ে সেই থালায় একটা ছোট চিহ্ন দিয়ে রেখেছিল, যাতে সে চিনতে পারে। পরীও সব সময় ষাঁড়ের জন্য সেই থালাতেই ভোজ্য পরিবেশন করত। এটা রাজা জানত না। ষাঁড় মনোযোগ দিয়ে দেখে বুঝে গেল যে তার আসল থালা রাজার সামনে রাখা আছে। অর্থাৎ রাজা তাদের মনোযোগ সরিয়ে চালাকি করে তার থালা বদলে দিয়েছে। ষাঁড় বুঝে গেল যে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। রাজা নিশ্চয়ই তার থালায় কিছু মিশিয়েছে। ষাঁড় খুব চতুর ছিল। সে তৎক্ষণাৎ একটা পরিকল্পনা করল। সে রাজাকে বলল যে আজ সে নিজের লেজে তেল মেখেছে, আর দেখো সেটা কত চকচক করছে। এবার রাজাকে মাথা পেছনে ঘুরিয়ে ষাঁড়ের লেজের দিকে তাকাতে হলো। রাজার মনে হল ষাঁড় তার নকল করছে। সে ভাবল, এই মূর্খ ষাঁড় জানে না যে আমি তাকে বিষ খাওয়ানোর জন্য চড়ুই দেখিয়েছিলাম, আর এখন এ আমাকে নিজের লেজ দেখাচ্ছে। রাজা মনে মনে হাসল। রাজা বলল যে হ্যাঁ, তোমার লেজ তো আজ সত্যিই অনেক চকচক করছে। যতক্ষণ রাজা ষাঁড়ের লেজের দিকে তাকিয়ে রইল, ততক্ষণে ষাঁড় দ্রুত নিজের আসল থালা রাজার থালার সঙ্গে বদলে নিল। এটা রাজার পক্ষে বোঝা গেল না। সে বেশ মজা করে খেতে লাগল। ভোজন শেষ করে রাজা ননকুর কাছে বিদায় নিল আর মহলের দিকে রওনা দিল। যেতে যেতে রাজা বলল যে সে কাল আবার আসবে। তার পূর্ণ বিশ্বাস ছিল যে অল্পক্ষণের মধ্যে ষাঁড় মরে যাবে, আর তখন কাল ননকুর স্ত্রীকে কেড়ে নিতে কেউ বাধা দেবে না। রাজা চলে যাওয়ার পর ষাঁড় ননকুকে বলল যে চলো আমরা রাজার পিছু নিই। ষাঁড় আর ননকু রাজার পিছনে চলল। তারা কিছুটা দূরে থেকে রাজার পিছু নিতে লাগল। কিছু দূর যাওয়ার পর রাজার মাথা ঘুরতে লাগল, তার মাথা চক্কর দিতে লাগল, আর সে লড়খড়াতে লাগল। বিষাক্ত বুটি কাজ করতে শুরু করেছে। রাজার শ্বাস ফুলতে লাগল আর শরীরে ব্যথা হতে লাগল। এখন রাজা সব বুঝতে পারল। সে বুঝল যে ষাঁড় তার চালাকি ধরে ফেলেছে। ষাঁড়ও তার সঙ্গে ঠিক সেই একই কাজ করেছে যা রাজা ষাঁড়ের সঙ্গে করতে চেয়েছিল। ষাঁড় চতুরতার সঙ্গে থালা বদলে দিয়েছে, আর এখন রাজা নিজেই সেই বিষাক্ত বুটি খেয়ে ফেলেছে যা সে ষাঁড়কে খাওয়াতে এনেছিল। কিন্তু এখন রাজা নিজেকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না। বিষ তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। সে মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপতে লাগল। পর মুহূর্তেই তার প্রাণ বেরিয়ে গেল। দুষ্টু রাজা মরে গেল। ননকু অবাক হয়ে ষাঁড়কে জিজ্ঞাসা করল যে, ভাইয়া, রাজার এটা কি হলো? ষাঁড় বলল, যে যেমন কর্ম তেমন ফল। তারপর ষাঁড় ননকুকে রাজার সমস্ত দুষ্টতা বিস্তারিত বলল। সে বলল কিভাবে রাজা তাকে বিষ দেওয়ার চেষ্টা করেছিল আর কিভাবে সে বুদ্ধি করে থালা বদলে দিয়েছে। ননকু বুঝল যে তার বড় ভাই কত চতুরতার সঙ্গে তাদের সবাইকে বাঁচিয়েছে। যদি ষাঁড় সাবধান না থাকত তাহলে সে মরে যেত, আর তখন রাজা পরীকে কেড়ে নিয়ে যেত। ননকু তার বড় ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। এরপর দুই ভাই খুশি মনে বাড়ি ফিরে এলো। পরীও রাজার মৃত্যুর খবর শুনে খুব খুশি হল। এখন তাদের আর কারোর ভয় ছিল না। তারা নিশ্চিন্ত হয়ে নিজেদের জীবন কাটাতে পারবে। বাড়িতে আবার শান্তি ও আনন্দ ফিরে এলো। কিছুদিন পরে পরী দুটি সুন্দর ও সুস্থ সন্তানের জন্ম দিল, একটি ছেলে আর একটি মেয়ে। দুটি বাচ্চাই খুব সুন্দর ছিল। ষাঁড় সেই বাচ্চাদের খুব ভালোবাসত। সে তাদের নিজের ছোট ভাইয়ের সন্তান মনে করত আর তাদের খুব যত্ন নিত। ষাঁড়, ননকু, পরী আর তাদের দুটি সন্তান খুব আনন্দে থাকতে লাগল। তাদের ঘরে সব সময় হাসি খুশি থাকত। ষাঁড় বাচ্চাদের গল্প শোনাত আর তাদের সঙ্গে খেলত। ননকু পরিশ্রম করে কাজ করত আর নিজের পরিবারের যত্ন নিত। পরী ঘর সামলাত আর সবার খেয়াল রাখত। তারা সবাই এক সুখী পরিবারের মতো থাকত। ষাঁড় আর ননকুর মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক আরও মজবুত হয়ে গেল।
তারা একসঙ্গে অনেক বিপদের মোকাবিলা করেছে আর প্রতিবার একে অপরের পাশে দাঁড়িয়েছে। শান্তিতে জীবন কাটাতে লাগল। তাদের সন্তানরা বড় হতে লাগল, আর তারাও তাদের বাবা ও বড় কাকার কাছ থেকে ভালোবাসা, সাহস ও বুদ্ধির শিক্ষা পেতে লাগল। সেই ছোট পরিবার একটা আদর্শ হয়ে উঠল যে কিভাবে ভালোবাসা, বিশ্বাস ও বোঝাপড়ার সঙ্গে প্রতিটি বিপদ অতিক্রম করা যায়।